24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা লোডশেডিং এ কাটে, একটু পরপর বিদ্যুৎ যায়। তো এই সকল জায়গাতে মানুষের অশান্তি আছে। তো বিএনপি হিস্ট্রিক্যালি বারবার এইরকম প্রতারণা করে, এটা বিএনপির চরিত্র। 90-এর গণঅভ্যুত্থানের পরেও করেছে, গণঅভ্যুত্থানে সেটাকে নস্যাৎ করে দিয়েছে, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে। একই জিনিস আমরা 24-এর পরেও দেখলাম। 24-এর পরেও সে এই যে দীর্ঘদিনের সংস্কারের রাষ্ট্রকে বদলে ফেলার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সঙ্গে সে বেইমানি করলো। এর বাইরে আমরা দেখেছি যে বিএনপির কোনো কোনো মন্ত্রীকে নিয়ে সমালোচনার ফলে মানুষদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, কার্টুনিস্টদেরকে গ্রেফতার করা হয়েছে। এরকম ঘটনা আমি দেখেছি, আপনারা দেখবেন গণমাধ্যমে এগুলো এসছে। এর চেয়েও বড় আশঙ্কাজনক হচ্ছে মানুষ শান্তিতে নেই, বিএনপি মানুষদেরকে শান্তি দিচ্ছে না। আপনি দেখেন যে মানে হিসাব করে দেখেন যে পুরো দেশের যে সকল জায়গাতে চাঁদাবাজি চলতো, সে সকল জায়গাতে চাঁদাবাজি এখন বন্ধ হয়েছে। কিন্তু জাহিদ, আমরা কিন্তু ডেল্টা গ্রামের একটা রিপোর্ট জরিপে দেখলাম যে সেখানে 75% মানুষ বর্তমান প্রধানমন্ত্রী। আমি আসছি ওইখানে ডেল্টা গ্রামের রিপোর্ট বানানোর জন্য, আমি ওখানে আসছি। আপনি দেখেন যে যেভাবে চাঁদাবাজি চলছে, মানে যে চাঁদাবাজি গুলো চলতো সেই চাঁদাবাজি বন্ধ হয়েছে, বন্ধ হয়নি, হাত বদল হয়েছে। আপনি দেখেন এই যে আমরা কারণ বাজারে বসে কথা বলছি, কারণ বাজারে চাঁদাবাজি বন্ধ হয়েছে, খোঁজ নিয়ে দেখেন। আপনি পত্রিকার রিপোর্ট দেখেন, আপনি ডেল্টা গ্রামের রিপোর্টের কথা বলেন, আপনি বাংলাদেশে আরো প্রথিতযশা পত্রিকাগুলোর রিপোর্ট দেখেন, শুধু কারণ বাজার নিয়ে, কারণ বাজারের চাঁদাবাজি নিয়ে, দেখবেন সেখানে কাদের নাম উঠে আসছে। মহাখালীর বাস টার্মিনালের কথা আপনি দেখেন, কাদের নাম উঠে আসছে। এনিওয়ে, তো এর বাইরেও মানে আওয়ামী লীগ আমলে মানুষ যে নিপীড়ন, নির্যাতন, শোষণের মধ্যে দিয়ে যেত, সেখান থেকে তো মানুষের একটা উত্তরণ ঘটেছে। আমরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিএনপি একটা গুড জেস্টার দেখছি। আমরা আগে দেখতাম যে আওয়ামী লীগ সরকার পররাষ্ট্রনীতিকে দেখে ভারতের চোখ দিয়ে, শেখ হাসিনার কোন নিজের চোখ ছিল না, মোদির চোখ তার চোখ ছিল, মোদির চশমার লেন্স লাগায় সে দেখতো। সেখান থেকে আমরা বিএনপি একটা ভিন্ন জেস্টার দেখতেছি, গুড জেস্টার। এই জন্য তাকে আমাকে ধন্যবাদ দিতে হবে। এবং কিছু জায়গাতে বিএনপি ভালো কাজ করছে। ব্যর্থতা কোথায়? এই যে ব্যর্থতা তো বললাম যে কোথায় কোথায়, শুধু চাঁদাবাজি না, আমি তো আরো অনেক কিছু বললাম, গণভোট, জুলাই সনদের কথা বললাম, আমি এরকম মানুষের অশান্তির কথা বললাম। আপনি দেখবেন এবং আপনি গ্রাম অঞ্চলে খোঁজ নিয়ে দেখবেন যে প্রচুর লোডশেডিং হয়। আচ্ছা, আপনি দেখবেন যে মানে ঢাকাতে তো আমরা খুব শান্তিতে আছি, গ্রামে খোঁজ নিয়ে দেখবেন যে 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা লোডশেডিং এ কাটে, একটু পরপর বিদ্যুৎ যায়। তো এই সকল জায়গাতে মানুষের অশান্তি আছে। কিছু জায়গাতে বিএনপি, আমি তো বেশি বললাম, যেটা একটু উত্তরণ ঘটানোর চেষ্টা করছে। বিশেষত আমার চোখে যেটা গুরুত্বপূর্ণ লেগেছে, ফরেন অ্যাফেয়ার্স কে তারা খুব গুরুত্ব দিয়ে দেখছে। এই সকল জায়গাতে বিএনপি কিছুটা উন্নয়নের দিকে যাচ্ছে। আবার কিছু জায়গাতে বিএনপি, বিশেষত গণভোট এবং জুলাই সনদে বিএনপির যে আচরণ, জেস্চার, এটা আমাদেরকে অনেক পিছনে নিয়ে যাবে। জুলাই আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যম নাকি মূলধারার গণমাধ্যম বেশি কার্যকর ভূমিকা রেখেছে বলে মনে করছেন আপনি? এটা আসলে এইরকম একদমই ডিস্টিংক্ট করাটা কঠিন যে কে আগে কে পরে, মেইনস্ট্রিম মিডিয়া আগে নাকি আমাদের সোশ্যাল মিডিয়া আগে। সোশ্যাল মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ধরেন যখন আমাদের মেইনস্ট্রিম মিডিয়াগুলো অনেক জায়গাতে ভয় পেত, আমরা এমনটাও শুনেছি পত্রিকা অফিসে, ধরেন করে একটা পত্রিকা আওয়ামী লীগের তখন যে ম্যাসাকার চলতেছিল, মানুষকে খুন করে ফেলা হচ্ছিল, গুলি চালানো হচ্ছিল, সেটা রিপোর্ট করেছে। এই রিপোর্টের জন্য গোয়েন্দা সংস্থা ওই পত্রিকার অফিসে গিয়েছে রাতে, এমন নজির আছে। এটা জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়, আপনারা খোঁজ দিলে জানবেন। পত্রিকা অফিসে গিয়েছে যে রিপোর্টার এটা রিপোর্ট করেছে বা সম্পাদককে ধরতে। তো তখন অনেক মেইনস্ট্রিম মিডিয়া এটাতে মুখ খুলতে পারে নাই। সেইখানে সোশ্যাল মিডিয়া বা আরো গুরুত্বপূর্ণ যারা মোবাইল জার্নালিস্ট ছিল, তাদের ভূমিকা অসামান্য ছিল। এটা স্বীকার করতেই হবে আমাদের, যে যারা মোবাইল জার্নালিস্ট ছিল, প্রতিষ্ঠিত মেইনস্ট্রিম মিডিয়া যারা না, যারা জাস্ট মোবাইল নিয়ে জার্নালিজম করে, ফেসবুককে কেন্দ্র করে বা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে, তারা অসামান্য ভূমিকা রেখেছে। এবং সোশ্যাল মিডিয়াতে মানুষের পার্টিসিপেশন, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইনিং, এমনকি আপনি দেখবেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে কয়েকটা বড় কর্মসূচি, তার একটা একদমই সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। 30শে জুলাই সকল প্রোফাইল পিকচারকে লাল করে দেওয়া, একটা ক্যাম্পেইন। এবং এটা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় কর্মসূচি ছিল, অনেকগুলো বড় কর্মসূচির একটা। সেটা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে হয়েছে এবং মানুষ সেটাকে একদমই পুরোপুরি পার্টিসিপেট করেছে। সুতরাং এবং সেখানে দেখবেন একদম বিভিন্ন বয়সের মানুষ, সবাই যে আমাদের মতো ছাত্র ইয়াংরা করেছে তা না, বৃদ্ধরাও করেছেন, আমাদের থেকে ছোটরাও করেছেন, মাঝবয়সীরাও করেছেন, আমাদের বাবা মা যারা তারাও করেছেন। তো সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যখন মেইনস্ট্রিম মিডিয়া নানা কারণে, আবার কেউ কেউ তখনও সরকারের পক্ষে দালালি করছিল, সেটা আমাদের মনে রাখতে হবে আর কি। তো এই বিবিধ কারণে যখন মেইনস্ট্রিম মিডিয়া
যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে না বা করতে পারে নাই, কেউ কেউ তখন সাহসী ভূমিকা পালন করছে, কোনো কোনো টিভি বা কোনো কোনো মেইনস্ট্রিম মিডিয়া। তো এইরকম যখন একটা মানে মেইনস্ট্রিম মিডিয়ায় যখন এরকম একটা হজবরল অবস্থা, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়াতে মানুষের ক্যাম্পেইনিং, মোবাইল জার্নালিস্টদের একদম সাহসী হয়ে এগিয়ে আসা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বিশেষত খবরগুলো, মানুষ তো খবর দ্বারা তাড়িত হয়। আপনি যখন দেখছেন, মানুষ যখন দেখলো যে আবু সাঈদ 2 হাত প্রসারিত করেছেন, মানে তার কনফিডেন্স ছিল যে তার দেশের পুলিশ তার উপর গুলি চালাবে না, তো কেউ এরকম গিয়ে 2 হাত প্রসারিত করে দাঁড়ায় না। তাই সে কারণে সে বিশ্বাস করতো, বা সে বিশ্বাস, আমরা সবাই বিশ্বাস করি, বিশ্বাস করতাম যে পুলিশ এরকম করবে না, নিরস্ত্র কারো বুকে গুলি চালাবে না। কিন্তু চালাবে না। আমরা দেখলাম যে আবু সাঈদের বুকে তারা একাধিক গুলি চালিয়েছে। মানুষের রাস্তায় নেমেছেন, মুগ্ধ একটা ছেলে, বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলে বললো পানি লাগবে, তাকে তার উপর গুলি চালিয়েছেন। তো অসীমের উপরে গুলি চালিয়েছেন। তো এইরকম যখন অবস্থা, যখন মানুষ এই চিত্র দেখেছে, যেটা 2 হাত প্রসারিত করা ছেলের বুককে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, এই খবরের মাধ্যমে মানুষ তাড়িত হয়েছে। সেইখানে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাইকে নিয়ে বিভিন্ন কটাক্ষ, বিদ্রূপ মন্তব্য করতে দেখা যাচ্ছে। এগুলো মোকাবেলা করতে রাষ্ট্র, রাজনৈতিক দল এবং জনগণকে ঠিক কি ধরনের ভূমিকা রাখা উচিত বলে আপনি মনে করছেন? দেখেন, জুলাইকে কটাক্ষ করার মানেটা হইতেছে আপনি 2000 মানুষ যে মারা গিয়েছে, কম বেশি হতে পারে স্ট্যাটিস্টিক্যালি। তো এই যে এতগুলো প্রাণহানি হইলো, এই প্রাণহানিগুলোকে অবজ্ঞা করতেছে। মানে এই প্রাণ চলে যাওয়াটা যে একটা ক্রাইম, এটা যে একটা গণহত্যা, সেটাকে আপনি অবজ্ঞা করতেছেন। মানে এই দেশের মানুষের প্রতি আপনার কোনো দরদ নেই, দরদ একটা দলের প্রতি, দরদ একজন খুনির প্রতি। তো এই জুলাইকে অবজ্ঞা করার মানে হচ্ছে এইটা, যে এত মানুষ মারা গেল, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, শ্রমিক, একদম পথ শিশুরা, যাদেরকে আমরা টোকাই বলে থাকি, ওরা মারা গেল। এইটা নিয়ে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। আপনার ভ্রুক্ষেপ হচ্ছে একজন খুনির প্রতি, আপনার দরদ হচ্ছে একজন খুনির প্রতি। এটা মানে জুলাই নিয়ে যারা ফেসবুকে কটাক্ষ করেন, তাদের মানে এইটাই। তো এইটার ব্যাপারে সরকারকে বড় ভূমিকা নিতে হবে, যে যারা এরকম একটা গণহত্যাকে সমর্থন করেন বা গণহত্যাকারীকে সমর্থন করেন, তাদের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেবে। এদের ব্যাপারে সরকারের, আমাদের যে প্রচলিত আইন, সে আইনে তাদেরকে কিভাবে ডিল করবেন, এটা সরকারকে এই পদক্ষেপ নিতে হবে। এখানে জনগণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকার। যদি জনগণ কি এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়, তাহলে তো রাষ্ট্রের কোনো দরকার নেই, তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দরকার নেই, তাহলে তো আপনি এই আইন কানুন সংবিধান ইত্যাদির কোনো দরকার নেই। সরকার এই জুলাই গণঅভ্যুত্থানকে এন্ডোর্স করে, জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে গণতান্ত্রিক সরকারের সেই নির্বাচন হয়েছে, তারা ক্রমশ দেশে ফিরতে পারছেন। এবং এইটার পিছনে বহু মানুষের জীবন আছে, রক্ত আছে। সেই রক্তকে যারা কটাক্ষ করবে, বা এরকম একটা মীমাংসিত সত্য, জুলাই তো একটা মীমাংসিত সত্য, 71 যেমন একটা মীমাংসিত সত্য, জুলাই একটা মীমাংসিত সত্য। তো এরকম একটা মীমাংসিত সত্যকে যারা অস্বীকার করবে, এবং সে অস্বীকার তো করবে বরং এটাকে নিয়ে উল্টা বিদ্রূপ মন্তব্য করবেন মানুষের প্রাণ নিয়ে, তাদের ব্যাপারে সরকারকে মূল পদক্ষেপ নিতে হবে। এবং সরকার যদি স্ট্রিক্ট না হয়, তাহলে এইরকম সংখ্যা ধীরে ধীরে বাড়বে, মানুষের প্রাণকে অবজ্ঞা করা ধীরে ধীরে বাড়বে, একজন খুনিকে নরমালাইজ করা হবে ধীরে ধীরে। এইটার ব্যাপারে সরকারকে মূল পদক্ষেপ নিতে হবে।